বলো, অবজেক্টিভ প্রবলেম বলো। 1 থেকে 10। 3-এর আগে, 3-এর আগে ইস্যু নাই। 3 নাম্বার দেখো কি বলছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম। এখানে একটু অবজেক্টিভ একটু প্রবলেম আছে, কয়েকটা অবজেক্টিভ মানে ওই আমি একভাবে দাগাই দিছি, যে কম্পিউটার অপারেটর সে আরেকভাবে দাগাই ফেলছে। ঠিক আছে, এটা নিয়ে একটা কারেকশন দেওয়ার কথা তোমাদের। কারেকশনটা তোমাদের দিলে পরে সলভ করলে মজা লাগবে আর কি। আচ্ছা, আমরা যেটা বলতে চাইতেছিলাম, তোমাদের একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। হ্রদের তলদেশ থেকে উপরের পৃষ্ঠে আসলে আয়তনটা কি হইতেছে? দ্বিগুণ হইতেছে। তাহলে এটা হ্রদের তলদেশ, এটা উপরিদেশ, আয়তন দ্বিগুণ হয়েছে। তাইলে আমাকে বলছে হ্রদের গভীরতা নির্ণয় করো, তাহলে গভীরতা হচ্ছে এইচ। তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমাকে প্রশ্ন করছে হচ্ছে আয়তন দ্বিগুণ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমি V1 ধরি, এটা যদি V2 ধরি, তাহলে V2 হচ্ছে 2V1। তারপরে বলছে বায়ুর চাপ দেওয়া আছে, পি এর উপরে চাপ P2, 1.01 × 10⁵ তাহলে নিচের চাপ P1টা কত হবে বলতো? P2 প্লাস কত? H ρg বলছিলাম তোমাদের। আচ্ছা, তারপরে আমাকে প্রশ্ন করছে হচ্ছে গভীরতা নির্ণয় করো। এটা বুঝছো তো? হ্যাঁ, এইচ গভীরতার পানির চাপ, আর নিচের এখানে চাপটা P1 উপরের। ইকুয়াল P2 প্লাস H2 যেটা বুঝিনি, একটু হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে এটাই বলো। বুঝাইতেছি। উপরের চাপ P2 আর পানির গভীরে এইখানকার চাপ হচ্ছে P1। তাহলে এই P1টা কি? P1টা হচ্ছে বায়ুর চাপ তো থাকবেই, সাথে আবার পানির চাপ। তার মানে বায়ুর চাপ সাথে হচ্ছে পানির চাপ, এই দুইটা যোগ করলে পাওয়া যাবে এই বিন্দুতে টোটাল চাপ। কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। তা সেই ক্ষেত্রে সূত্র কি বলো? P1 V1 P2 মিটার। মান বসায় দিবা? পারবা না? জি স্যার, এখন পারবো। করাই দিছিলাম তো, আমরা বুদবুদের অঙ্ক করিয়ে দিছিলাম। P1 এর মান কত? P1 এর মান P2 প্লাস কত? H ρg। আর V1 থাকলো। P2 এর মান কত? P2 লিখলাম, পরে মান বসাবো। V2 এর মান কত? 2V1। তো সেই ক্ষেত্রে এখান থেকে কি বলতো, V1 V1 কাটা, থাকলো কি বলতো 2P2 H ρg। P2 প্লাস কত বলতো? H ρg ইকুয়াল টু 2P2। তার মানে এখান থেকে H ρg ইকুয়াল টু P2। তো সেই ক্ষেত্রে H এর মান কত? P2/ρg। P2 এর মান কত? 1.01 × 10⁵। আর রোর মান কত? 10³ জি এর মান কত? 9.8। মান বসায় দিলে পাওয়া যাবে। দেখো তো ক্যালকুলেটর নাও, কত আসে দেখো তো। খ নাম্বার কি বলছে? ঘূর্ণনক্ষম বস্তু যতটা স্যার ভ্রমণ স্যার, বেশি, স্যার ঘোড়া। হ্রদের গভীরতা এত মিলিমিটার হয়, গভীরতা এত মিলিমিটার, 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসলে আয়তনে কি পরিবর্তন হবে? একই টাইপের অঙ্ক তো, একই টাইপের অঙ্ক। দেখো, V2 এর মান উপরে কত? V2 বের করতে হবে। তাহলে V2 এর মানটা কত বলো? P1 V1 কত? P2 টু। মান কত দেওয়া আছে? P2 প্লাস কত? H ρg। ঠিক আছে। আর উপরে কত বলতো? V1 এর মান কত বলতো? 4/3 পাই কত? R³ আর নিচে P2 এর মান তো P2। স্যার এখানে P2 4/3 পাই আর কি পড়লো কেন? ব্যাসার্ধ দেওয়া আছে না, বুদবুদ কি গোলক না? গোলকের আয়তনের সূত্র কি? জি স্যার, ওই যে 4/3 পাই আর কি। P2 এর মান কত বলো? P2 এর মান কত বায়ুতে? কত? ওয়ান স্যার পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান 10⁵ কত বলতো? 5। সাথে কত যোগ হবে? প্লাস কতটুকু পানি আছে? 55 মিলিমিটার। তাহলে পয়েন্ট কত বলতো? ওয়ান জিরো জিরো ফাইভ 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 1000, 9.8। আর এই মানটা বসায় দিবা।
নিচে কত 1.01 ইন্টু 10⁵ ঠিক আছে, অথবা আরেকটা কাজ করে নিবা, তাহলে লাগবে, কারণ পরিবর্তন চাইছি তো, আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে এখান থেকে V1 এর মানটা ডিরেক্ট বের করে নিবা আলাদা করে, 4/3 পাই আর কিউব দিয়ে V1 এর মানটা আগে বের করে নিবা, আমার কথা বুঝছো। জি স্যার, আলাদা করে বের করার পরে আবার ডেল ভি এর মান V2 - V1 দিয়ে বের করবা, বুঝছো, তো এত মিটার কিউব পরিবর্তন হবে। কিশোর পাশা একদিন এত ঘনত্বে লবণাক্ত পানি হ্রদে ডুবুরির পোশাক পেয়ে ডুবলেন। সে লক্ষ্য করলো পানির নিচে বুদবুদের আয়তন উপরে তলে এসে দ্বিগুণ আয়তন লাভ করেছে। বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান দেওয়া আছে। আদর্শ গ্যাস কি? বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব নির্ণয় করো। বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব নির্ণয় করো। একই তো অঙ্ক, কি সমস্যা? কি সমস্যা মানে কোনটা করাই দিব, এটা কেন করাই দিব বলো আমাদের। স্যার উলম্ব দূরত্ব মানে কি মানে বের ওই যে এইচ এর মান চাইছে, গভীরতা চাইছে, যেখান থেকে উপরে উঠছে, এই যে এই উচ্চতাটা চাইছে। ও আচ্ছা, আগেরটার মতন সেম এইচ বাইর করতে হবে। হ্যাঁ, এইচ বের ও করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখানে 1 ধরলে এখানে কত 2, এখানে V1 ধরলে এখানে কত V2, P1 V1 = P2 V2। P1 এর মান কত বলো, P2 প্লাস কত H রো জি ইন্টু কত বলো তো V1। P2 এর মান কত, P2 স্যার যে ইন্টু ওয়ান। কত, কত 2V1। এখান থেকে বের করো। তারপরে ঘ নাম্বারের জন্য বলছে কোথায় নামতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেখানে চাপ কম সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চাপটার মান কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে তলদেশের চাপের মান কি হবে, পৃষ্ঠের চাপ প্লাস কত H ρ'(G)। ঠিক আছে, এই পানির ঘনত্ব 10,000, 1020, আর মিঠা পানির ঘনত্ব কত 1000। দেখবো এখানে চাপ কম হবে, তাহলে এখানে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ও না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আবার প্লবতার একটা কাহিনী আছে। ঠিক আছে, আমি যা বলছি তাই। স্যার এটা চাপ গাণিতিক ভাবে প্রুফ করব না এভাবে যেভাবে দেওয়া আপনার গাণিতিক বই? ভাবে বলতে, না এই যে এখান থেকে চাপ বাইর করে দেখাইবা, ও আচ্ছা। এখান থেকে চাপ বের করে দেখাইবা। রচনাও বলা যায়, তবে চাপ বের করে দেখাইলেই ভালো। বুঝছো না, বুঝো না, আর কি সমস্যা বলো। স্যার এই টপিকে আর নাই। তোমাদের লাস্ট ক্লাস হয়েছে কয়টায় আমার সাথে, কবে আমার সাথে? স্যার 12 তারিখ। সোমবার। স্যার গত সোমবার স্যার, বুধবার নিতে পারেন নাই, তার আগে সোমবার। আয়তন ত্রুটি পড়াইছি নাকি? জি স্যার, ত্রুটি পর্যন্ত পাঠিয়েছিলাম, দুইটা যে ত্রুটি ছিল, দুইটা ত্রুটি। বুঝতে পারছি, লেখো গ্যাসের গতিতত্ত্ব। গতিতত্ত্ব বলছিলাম মনে হয় তোমাদের নাকি? না স্যার, গতিতত্ত্ব পাওয়া যায়। তা গ্যাসের গতিতত্ত্ব পড়ানোর আগে আরেকটু ছোট্ট কথা কাজ করতে হবে, পরে লিখবো গ্যাসের বেগের সমীকরণ করতে হবে। একটা কন্টেইনার বা একটা পাত্রের মধ্যে যদি গ্যাসের কথা চিন্তা করো, একটা দুইটা কণা আছে না, কোটি কোটি কণা আছে। কোটি অবশ্যই কোটি। কোটি কোটি কণা আছে, তাহলে এই কোটি কোটি কণার বেগের মান যদি আমরা হিসাব করতে যাই, তাহলে কি আমাদের পক্ষে শুরু আছে কিন্তু শেষ নাই কিন্তু। এই কোটি কোটি বেগের মান যারা ক্লাস করতেছো তারা তোমাদের নাম আমাদের এখানে যেভাবে আছে সেভাবে নামটা একটু রিনেম করে রাখো, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হবে। ব্যাচের অ্যাডভাইজাররা 103 নাম্বার ব্যাচের অ্যাটেন্ডেন্স নিয়ে যাবা। আচ্ছা, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে, যে গ্যাসের কণাগুলির তো একটা কণা না, দুই তিনটা চারটা পাঁচটা অনেকগুলি কণা।
তাহলে সবগুলি কণার বেগের মান যদি আমরা হিসাব করতে যাই, সেটা আমার পক্ষে প্রায় অসম্ভব বিষয়। সেজন্য আমরা একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি করছি? আমরা গ্যাসের কণার নর্মাল বেগ হিসাব না করে গ্যাসের কণার গড় বেগ হিসাব করব। তাহলে গড় বেগের কনসেপ্টটা কি? সবগুলি বেগ যোগ করব, যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ দিব। তাহলে আমার যদি একটা গ্যাসের কণার বেগকে আমরা সি দিয়ে লিখি, তাহলে C2 এরকম করতে করতে যদি n সংখ্যক কণা থাকে তাহলে n দিয়ে ভাগ দিব। n সংখ্যক কণা থাকলে n দিয়ে ভাগ দিব। তাহলে গড় বেগের সূত্র কি? গড় বেগের সূত্র হচ্ছে n সংখ্যক কণার বেগ যোগ করে আমরা কি দিয়ে ভাগ দিব? n দিয়ে ভাগ দিব। n দিয়ে ভাগ দিলে কি হইতেছে বলতো? গড় গড় বেগ বেগ পাওয়া পাই গেছে। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই হিসাব নিকাশ করে দেখছি আমরা এই গড় বেগের সাথে পরীক্ষালব্ধ বেগ মিলে না। কেন মিলে না? কারণ হচ্ছে হলো এখানে কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে হচ্ছে হলো গ্যাসের কণাগুলি তো সবসময় একদিকে গতিশীল হয় না, বিভিন্ন দিকে গতিশীল হয়। তাহলে যখন বিভিন্ন দিকে গতিশীল হয়, সেই গতিশীল হওয়ার কারণে আমরা কি করি বলতো? এই এই মানের সাথে পরীক্ষালব্ধ মান মিলে না। তাহলে না মিললে কি করা যায়? না মিললে আমরা আরেকটা বুদ্ধি করছি। কি বুদ্ধি করছি? আমরা বুদ্ধি করছি হচ্ছে আমরা গড় বর্গ বেগ বাইর করব। গড় বর্গ বেগ মানে হচ্ছে সবগুলি বেগকে বর্গ করে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ দিব। মানে বেগের বর্গের গড় করব। তাহলে এটার নাম হচ্ছে হলো কি বলতো? গড় বর্গ বেগ। এটার নাম কি? মিন ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি। সেজন্য এটাকে কোন জায়গায় CM আবার কোন জায়গায় CAV দিয়েও লিখি আমরা। তাহলে যখন বর্গ করলাম, বর্গ করলে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে। অর্থাৎ কি? আমরা বলছিলাম যে ভেক্টর রাশিকে বর্গ করলে স্কেলার রাশি হয়ে যায়। তাহলে এখন যোগ করলে কিন্তু কি করবে বলতো? মানে যেটা পাইলাম সেটা কি? গড় বর্গ বেগ পাইলাম। কিন্তু আমার কি গড় বর্গ বেগ দরকার না বেগ দরকার? বেগ দরকার। তাহলে সেই বেগ বেগ দরকার। যদি দরকার হয় তাহলে এটারে রুট করতে হবে। তো এটারে যদি রুট করি তাহলে সেটার নাম হবে হচ্ছিল বর্গমূল গড় বর্গ বেগ। ইংলিশ হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। সংক্ষেপে এটাকে আমরা আরএমএস বেগ বলি। তাহলে আরএমএস বেগটা কি? আসলে আরএমএস বেগটা হচ্ছে হলো এই সি বার স্কয়ার কে রুট করে দিব। তাহলে এটারে সি বার দিয়েও লিখি, এটাকে সি দিয়েও লিখি, এটাকে সি আরএমএস দিয়েও লিখি। সেটার মানটা কত হিসাব করে দেখছি কি বলতো? সেটা হচ্ছে রুট ওভার C1 স্কয়ার C2 স্কয়ার ডট ডট কত বলতো? CN স্কয়ার ভাগ কত n। তাহলে এই মানটা পরীক্ষালব্ধ মানের সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ পরীক্ষা করে আমরা গ্যাসের গড় বর্গমূল গড় বেগ যা পাই, মানে বেগ যা পাই, সেই বেগের সাথে এই আরএমএস বেগটাও কি হুবহু মিলে যায়। সেজন্য যখন আমরা গ্যাসের বেগ বলি সেই ক্ষেত্রে গড় বেগ হিসাব না করে আমরা আরএমএস বেগটা নেই। কি বেগ নেই? আরএমএস বেগটা নেই। ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কয়েকটা বেগ পাইলাম। একটা হচ্ছে গড় বেগ পাইলাম, একটা হচ্ছে গড় বর্গ বেগ পাইলাম, আরেকটা কি পাইলাম? আরএমএস বেগ পাইলাম। এখানে আরেকটা বেগ আছে, সেটার নাম দিছি আমরা সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক সম্ভাব্য বেগ ইংলিশে বলতেছি আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কি? মোস্ট প্রবাবল ভেলোসিটিটা হচ্ছে, মনে করলা তোমার একটা গ্যাসীয় কণা নিলা, তুমি একটা গ্যাসের কণা নিলা, সেই গ্যাসের কণাগুলির জন্য তখন তুমি বেগ হিসাব করতে যাবা। বেগ হিসাব করতে যাওয়ার সময় মনে করলা যে 10টা যখন কণা নিলা, 10টা কণার মধ্যে মনে করলা 5টা কণার বেগই হচ্ছে, মনে করলা 5টা কণার বেগই হচ্ছে কি বলতো? 5 মিটার পার সেকেন্ড। আর বাকি 5টা মিলায় জিলায় বেগ আছে। তাহলে এখন তুমি যদি দৈব চয়ন পদ্ধতিতে একটা কণা নেও, তাহলে সেই কণার বেগ 5 মিটার পার সেকেন্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ যেই বেগটা সবচেয়ে বেশি কণার আছে, যেই বেগটা সবচেয়ে বেশি কণার আছে, সেই বেগটার নামই কি দিছি আমরা বলেন তো? মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে। সেটাকে আমরা CMP দিয়ে লিখি। CMP দিয়ে লিখি। তাহলে আমরা হিসাব করে দেখছি এই CMP এর মানটা হচ্ছে √2 RT/m। আর মানে হচ্ছে এই বর্গ, আর মানে হচ্ছে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, আর এম হচ্ছে হলো আণবিক ভর। তারপরে CRMS হিসাব করে দেখছি আমরা, এই মানটা হচ্ছে √3 RT/m। আর এভারেজ মানটা হিসাব করে দেখছি আমরা, √8 RT/πm। কথা কি বুঝতে পারছো?
আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় আমরা আসলে এই বেগটা নিয়ে অঙ্ক করি। তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে সি আরএমএস, সি এভারেজ, টি মোস্ট প্রবাবল, এদের অনুপাতটা কত পাইতেছে দেখো তো, √3 √8/π/√2। ক্যালকুলেটর নাও তো সবাই, আমাকে একটু মানগুলি বলো তো। √3 করলে 1.73, √2 করলে 1.41, আর √8/π করলে কত আসে? স্যার 1.5957। 1.59। সবাই 1.41 দিয়ে ভাগ দাও তো, কত আসে দেখো তো। প্রথমটা 1.22 আসতেছে। তারপর একটা পরেরটা 1.12 আসে। ওয়ান টু 1.2, সেভেন মানে 13। না 1.3 আসার কথা না, 1.2 আসতে পারে। এই যে পুরা মান নিলে 1.2 আসবে, হ্যাঁ পুরা মান নিলে 1.12 আসবে। পুরা মান বুঝছো তো, মানে √2 পুরোটা নিলে। করে দেখো, তার মানে সবচেয়ে বেশি বেগ কোনটা? সিআরএমএস, তারপরে সি এভারেজ, সবচেয়ে কম বেগ হচ্ছে সি অফ এমপি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। উঠাও, উঠানো হইলে ওকে স্যার লিখে কমেন্ট করো। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। বাচ্চারা যারা উঠাইতে পারো নাই সমস্যা নাই, আমরা স্লাইড শেয়ার করে নিব না, তোমরা উঠে নিও। আর যারা উঠাইতে পারছো এমন একজন, সবগুলি পেজের ছবি উঠিয়ে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ। ওকে। গ্যাসের গতিতত্ত্ব বলতে কি বোঝায়? গতদিন আমরা কিন্তু তোমাদের অনেকগুলি গতিতত্ত্বের কথা বলছিলাম, যে গ্যাসের কণাগুলি আণুবীক্ষণিক, গ্যাসের কণাগুলি সবসময় দৌড়াদৌড়ি করে, কণাগুলি পাত্রের দেয়ালের মধ্যে গিয়ে লম্বভাবে আঘাত করে লম্বভাবে ফেরত আসে, কণাগুলির আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি কি হয়, সমান হয়, কণাগুলি পরস্পরের সাথে কোনো আকর্ষণ বল নাই, পাত্রের তুলনায় গ্যাসের আয়তন অত্যন্ত নগণ্য। তারপরে গড় মুক্ত পথ কি থাকে বলেন তো, ঘনত্বের ব্যস্তানুপাতিক, গতিশক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক আছে, এরকম অনেক কিছু বলছি তোমাদের। তাহলে এই গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা কি হচ্ছিল, এইগুলির উপর বেস করে আমরা একটা সমীকরণ পাইছি। আমাদের সময় 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার একটা প্রমাণ আছে, সেটা মুখস্থ করতে হইতো, তোমাদের জন্য মুখস্থ করতে হয় না, কিন্তু সমীকরণটা জানতে হবে। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ হচ্ছে পিভি 1/3 mn c²। এখানে এম হচ্ছে প্রতিটি কণার ভর, এন হচ্ছে অণুর সংখ্যা, সি হচ্ছে আরএমএস বেগ। পিভি ইকুয়াল টু 1/3 mn c²। আশা করি বুঝতে পেরেছো। জি আগাবো। স্যার। আচ্ছা, এখন এইখান থেকে অনেক কিছু আসবে, তার মধ্যে আরেকটা কথা বলে রাখি। যদি আমরা একটা অণুর ভর যদি এম ধরি, একটি অণুর ভর যদি এম হয়, তাহলে এন সংখ্যক অণুর ভর কত? এম এন না? তাহলে এই এম এনটাকে আমরা কি মোট ভর বলতে পারি? তাহলে সেই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি লেখা যায়? 1/3 mc²। তাহলে সেই ক্ষেত্রে পি ইকুয়াল টু কি লেখা যায়? 1/3 m/v c²। তার মানে পি ইকুয়াল টু কি লেখা যায়? 1/3 ρc²। রোসিস। এটাও একটা কাইনেটিক্স এর সমীকরণ। এগিয়ে গেলাম। সমীকরণ পাইলা, সি যে কথা, সি আর এম এস তো একই কথা। তো সেটার ক্ষেত্রে √ওভার কি বলতো, এখান থেকে পিভি ইকুয়াল টু কি লিখতে পারি? 1/3 mn c²। সেই ক্ষেত্রে সিআরএম এর সমান কি লিখতে পারি বলতো? 3 PV কত এম। এক মোল গ্যাস হলে, এক মোল গ্যাস হলে এই এম কিন্তু আণবিক ভর। তাহলে সেই ক্ষেত্রে √ওভার 3 PV মানে কত? 3 RT/m লেখা যায়। আবার এটা যদি ওই পি ইকুয়াল টু কি লিখতে পারি, 1/3 ρc² যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে √ওভার 3p/ কত রো।
√3p/, কত বলতো, রো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখা যাইতেছে সিআরএমএস এর মানটা কি? সিআরএমএস এর মানটা হচ্ছিল পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেমন আমি যদি বলি অক্সিজেনের সিআরএমএস কত, তাহলে অক্সিজেনের আণবিক ভর কিন্তু কত, 32। তাহলে এই 32 কিন্তু আবার কি বলতো, গ্রাম পার মোল। তাহলে আমরা যদি এই 32 দিয়েই অঙ্ক করতে চাই, তাহলে C √3RT বাই যদি m চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা আবার কিসে বসাইতে হবে? আর এর মানটা আবার আর্গে জুলে বসাই দিতে হবে। জুলে 314 × 10⁷ আর্গে বসাইতে হবে, আর্গ পার কেলভিন পার মোল। তাইলে সেই ক্ষেত্রে এখানে সিআরএমএস এর এককটা কি? সিআরএমএস এর এককটা আবার সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে, মানে সব সিজিএস পদ্ধতিতে চলে গেল। কিন্তু তুমি যদি কি করো বলতো, এম এর মানটা 32 না বসায়া এম এর মানটা যদি এভাবে চিন্তা করো, যে 32 ইন্টু কত, 10 ইনভার্স 3। 3 কেজি পার মোল চিন্তা করো, তাইলে সেই ক্ষেত্রে C √3RT/m যদি চিন্তা করো, এখানে আর এর মানটা আবার কিসে বসাইতে পারবো বলো তো? জুলেই বসাইতে পারবা। 4 জুল/কেলভিন/মোল। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আর এর মানটা, সি এর মানটা আরই বসাইতে পারবা, আর এর মানটা মানে জুলেই বসাইতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? তখন এটা মনে রাখতে হবে, তখন এটা কি বলতো, 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে কেজিতে নিয়ে যেতে হবে, তখন এককটা আবার কি বলতো, মিটার পার সেকেন্ড দিয়ে আসবে। আন্ডারস্ট্যান্ড? ইংলিশে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। একটা গ্যাসীয় কণা, একটা যে গ্যাসীয় কণা গতিশীল অবস্থায় যতগুলি অক্ষ বরাবর গতিশীল থাকতে পারবে, সেটার নামই হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। যেমন নর্মালি চিন্তা করো, একটা গ্যাসীয় কণা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর চিন্তা কর, গতিশীল হইতে পারবে। একটা গ্যাসীয় কণা যদি সি বেগে গতিশীল হয়, তোমরা জানো যে কোনো ভেক্টর রাশি 3টা অক্ষ বরাবর উপাংশ বের করা যায়। এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বি, জেড অক্ষ বরাবর উপাংশ কি, ডাব্লিউ। যদি চিন্তা করি, তাহলে সি মানে কি বলতো? সি মানে হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস হচ্ছে কি বলতো, ডাব্লিউ কে। অর্থাৎ সি ভেক্টরের মানটা কি হয় বলতো, আই সহগের বর্গ, জে সহগের বর্গ, কে সহগের বর্গ। ঠিক আছে, তার মানে কি বলতো, এই গ্যাসীয় কণাটার ডিগ্রি অফ ফ্রিডম, ডি এফ দিয়ে লিখি অথবা এফ দিয়ে লিখি, সেটা হচ্ছে 3। লেখো একটি গ্যাসীয় কণা, গ্যাসীয় কণা না, কোনো একটা গতিশীল বস্তু লেখো, কোন একটা গতিশীল বস্তু লিখো, কোন একটা গতিশীল বস্তুর গতিশক্তি স্বাধীনভাবে যতগুলো অক্ষ বরাবর বিভাজিত হতে পারে তাকে স্বাধীনতার মাত্রা বলে। কোন গতিশীল বস্তুর গতিশক্তি যতগুলো অক্ষ বরাবর স্বাধীনভাবে বিভাজিত হতে পারে তাকে স্বাধীনতার মাত্রা বলে। কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, যদি এক পারমাণবিক গ্যাস হয়, তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম 3। কিন্তু যদি পরমাণুর মধ্যে দ্বিপারমাণবিক হয়, মানে একটা পরমাণুর মধ্যে, একটা অণুর মধ্যে 2টা পরমাণু হয়, তাহলে সেই ক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা বের করার সময় একটু ব্যাপক ভেজাল আছে।
এটা মনে করো একটা দুই পরমাণুর সংখ্যা সংখ্যা বিশিষ্ট একটা গ্যাসীয় কণা। এটা যখন মুভ করবে বা গতিশীল হবে, আরেকটা কণার সাথে যখন বাড়ি লাগবে, হিট করবে, তখন এটা যেমন একটা কণা যদি মুক্ত থাকতো, তাহলে সে কি করতে হলো, হিট করার পরে আরেক দিকে চলে গেল। কিন্তু এই কণা যদি এই কণার সাথে হিট করে, হিট করার পরে এই কণার মধ্যে যদি এরকম হয় যে ডিরেক্ট হিট লাগছে, তাহলে তো গতিশীল হইলো। কিন্তু যদি এরকম হয় ঘুরতে ঘুরতে মানে কোন একটা কারণে এই মাথায় গিয়া এই মাথায় হিট করছে, বা গতিশীল হওয়ার সময় এইখানে গিয়ে হিট করছে, এই পাশে হিট করছে, তখন এটা আবার ঘুরতে শুরু করবে। তার মানে তার মানে গ্যাসীয় কণার ক্ষেত্রে যদি এক পারমাণবিক গ্যাস না হয়ে দুই পারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাস হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, রৈখিক গতির সাথে আবার ঘূর্ণন গতিও থাকবে। এই গ্যাসের ক্ষেত্রে, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিকের জন্য স্বাধীনতার মাত্রা যদি 3 হয়, ঘূর্ণন বা কৌণিকের জন্য স্বাধীনতার মাত্রা হবে 2। রৈখিকের জন্য 3 অক্ষ বরাবর গতিশীল হইলে কৌণিকের জন্য আবার কয় অক্ষ, 2 অক্ষ বরাবর গতিশীল হইতে পারবে, 3 অক্ষ বরাবর পারবে না। তাহলে সেই ক্ষেত্রে টোটাল তার ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে কত বলুন তো, 5। কথা বুঝছো না বুঝনি? তার মানে একটা গ্যাসীয় কণার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমটা মোটামুটি কিছু নির্দিষ্ট আছে। কোন গ্যাসীয় কণার ডিগ্রি অফ ফ্রিডম কিছু নির্দিষ্টই আছে। যেখানে একটা চার্ট আছে, এই চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে এটা কত পেজ আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে 119 নাম্বার পেজ, বের করো। তাহলে এই 119 নাম্বার পেজের মধ্যে একটু খেয়াল করে দেখো, এক পারমাণবিক গ্যাস যেমন মনে করো হিলিয়াম, তুমি তো জানোই কোনগুলি নিষ্ক্রিয় গ্যাসগুলি এক পারমাণবিক হয়। তাহলে এক পারমাণবিক গ্যাসগুলির মধ্যে রৈখিক গতির জন্য কত, 3, পূর্ণ গতির জন্য 0, মোট 3। আপাতত এই পর্যন্ত বুঝো, এটা পরে বুঝাইতেছি। আচ্ছা, আর দ্বিপারমাণবিক গ্যাসের মধ্যে রৈখিকের জন্য 3, কৌণিকের জন্য 2, টোটাল 5। আর এখানে আবার একটু কাহিনী আছে, এখানে কিন্তু আবার এই যে কার্বন ডাই অক্সাইডটা এখানেই আসবে। দ্বিপরমাণু অথবা বহু পরমাণুক সরল রৈখিক, সরল রৈখিক একটু ঠিক করে নাও। মানে হয় দ্বিপরমাণু হবে অথবা বহু পরমাণু হলে যদি সরল রৈখিক হয়, একটা রেখা বরাবর থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড তো সরল রৈখিক, জানোই তোমরা। সেই ক্ষেত্রে কি হয় বলতো, সেই ক্ষেত্রে রৈখিকের জন্য 3, ঘূর্ণনের জন্য কত, 2, মোট কত, 5। কিন্তু যদি বহু পারমাণবিক গ্যাস হয়, সরল রৈখিক না, সেই ক্ষেত্রে মোট স্বাধীনতার মাত্রা কত বলতো, 6। আশা করি বুঝতে পেরেছো। এটা তো বুঝছো কিনা? বহু পরমাণু কিন্তু সরল রেখায় থাকে না, তখন আপনার মোট 6টা হবে। হ্যাঁ, মোট 6টা। বহু পারমাণবিক যদি সরল রৈখিক না হয়, তাহলে 6টা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আরেকটা আলোচনায় যাই আমরা। একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। সেই ম্যাক্সওয়েল একটা শক্তির সূত্র দিছে, শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি। ম্যাক্সওয়েল শক্তির একটা সমবিভাজন নীতি দিছে। সে বলছে কোন একটা গতিশীল বস্তুর যতগুলি স্বাধীনতার মাত্রা আছে, সবগুলি স্বাধীনতার মাত্রা বরাবর শক্তি সমানভাবে বন্টিত থাকবে। অর্থাৎ যদি এমন হয় যে একটা বস্তুর স্বাধীনতার মাত্রা আছে 10, তাহলে তার 10টা অক্ষ বরাবর শক্তি সমানভাবে বন্টিত থাকবে। যদি এরকম হয় যে একটা বস্তু স্বাধীনতার মাত্রা আছে 20, তাহলে তার 20টা অক্ষ বরাবর শক্তি কি হবে, সমানভাবে বন্টিত থাকবে। যদি এরকম হয় একটা বস্তু স্বাধীনতার মাত্রা 50, তাহলে তার 50টা অক্ষ বরাবর শক্তি সমানভাবে বন্টিত থাকবে। বুঝতে পারছো? তাহলে এটার নামই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তাহলে লেখো, কোন গতিশীল বস্তুর, লেখো সবাই লেখো, কোন গতিশীল বস্তুর গতিশক্তি, কোন গতিশীল বস্তুর গতিশক্তি সবগুলো
স্বাধীনতার মাত্রা বরাবর সমবিভাজিত হয়। গ্যাসীয় কণার ক্ষেত্রে ক্রম বিভাজিত হয় এরপর স্যার লাইনটা। দিছি তো, ফেসবুকে লাইভ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কোন পর্যন্ত লিখতে পারছো? স্যার ক্রম বিভাজিত হয় পরের লাইনটা স্যার কি? ক্রমবিভাজিত না, সমবিভাজিত হয়। কোন গতিশীল বস্তু কণার গতি শক্তি সবগুলো স্বাধীনতার মাত্রা বরাবর সমবিভাজিত হয়। এবং গ্যাসীয় কণার ক্ষেত্রে, গ্যাসীয় কণা বা অণু যেটাই লেখো, গ্যাসীয় অণুর ক্ষেত্রে প্রতিটি অক্ষ বরাবর এই শক্তির মান হাফ কেটির সমান। কে মনে আছে তো বোল্টজম্যান ধ্রুবক? বুঝতে পারছো? জি স্যার। তার মানে কারো যদি এরকম হয় যে তিনটা স্বাধীনতার মাত্রা আছে, তাহলে প্রত্যেকটা বরাবর হাফ কেটি হলে তিনটা বরাবর কি হয় বলতো? 3/2 কেটি। আশা করি বুঝতে পেরেছো। স্যার তার যেমন মানে এই যে প্রতিটা অক্ষে স্যার হাফ কেটি শক্তি দেওয়া হবে প্রতিটা হ্যাঁ অক্ষে। হ্যাঁ, প্রতিটা প্রতিটা স্বাধীনতার মাত্রা বরাবর হাফ কেটি। যেমন এইখানের ক্ষেত্রে খেয়াল করো, এইখানের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি কি হয় বলতো, এই যে এক পারমাণবিক গ্যাস হয় তাহলে প্রতিটা অণুর মোট শক্তি কি হবে বলতো? যেহেতু এক পারমাণবিক গ্যাসের মোট স্বাধীনতার মাত্রা কত? মোট স্বাধীনতার মাত্রা কত? 3। তাহলে একটা বরাবর যদি হাফ কেটি হয়, তিনটা বরাবর কত? 3/2 কেটি। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 5/2 কেটি। বহু পারমাণবিকের ক্ষেত্রে কত? 6/2, মানে 3/3 কেটি। বুঝতে পারছো? আর যদি একটা অণু না হয়, এক মোল অণু হইতো, তাহলে কি হইতো বলতো? 3/2 কেটি, 5/2 আরটি, আর 3/3 আরটি। আর যদি এন মোল গ্যাস হইতো, তাহলে কি হইতো? থ্রি এনআরটি। বাই টু এনআরটি, 5/2 এনআরটি, 3 এনআরটি। বুঝছেন না বোধহয়? বুঝছেন না বোধহয়? প্রতিটি অণুর মোট শক্তি যে কথা, এটাকে আরেকটা ভাষায় আমরা গড় শক্তিও বলি। গ্যাসের তো কোনো ই নাই, বিভব শক্তি নাই, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, সেজন্য মোট শক্তি যে কথা, মোট গতি শক্তি একই কথা। এটাকে একটা অণুর জন্য যেটা, সেটাকে গড় গতি শক্তি বলি। একটা বিষয় খেয়াল রাখবা, 10টার সিআরএমএস বেগ আর 100টার সিআরএমএস বেগ, 1000টার সিআরএমএস বেগ কিন্তু সেম। কারণ সিআরএমএস বেগ বলতে কি বলেন তো? একটা অণুর বেগ বলছে। কিন্তু 10টার গতি শক্তি, 20টার গতি শক্তি আর 100টার গতি শক্তি কিন্তু কি সেম না। কিন্তু যখনই প্রশ্নটা আসবে গড় গতি শক্তি, তখনই বুঝবা একটা অণুর জন্য গতি শক্তি। ভালো করে বুঝবা। 100 গ্রাম নাইট্রোজেন, মনোযোগ দাও তো আমার কথাটা। আমি যদি বলি 100 গ্রাম নাইট্রোজেন এবং 100 গ্রাম অক্সিজেনের গতি শক্তির কথা, এরা কখনো সেম হবে না। কারণ এটার এন এর মান মূল সংখ্যা আর এটার মূল সংখ্যা সেম না। কিন্তু মজার বিষয়, এদের যদি কি বলি বলতো, এই দুই ক্ষেত্রে যদি গড় গতি শক্তি বলি, সেই ক্ষেত্রে কি বলতো, ইকে বার অক্সিজেন আর ইকে বার নাইট্রোজেন সেম। কারণ কি? সেটা কত বলেন তো? 5/2 কেটি। এখানে কোনো কি নাই বলতো, মূল সংখ্যা নাই। এটা কে, একটা অণুর জন্য কে।
ঠিক আছে, এটা শুধুমাত্র কিসের বলেন তো, পারমাণবিক অণুর উপর ডিপেন্ড করে। তার মানে গতি শক্তি ভিন্ন হইলেও যখন গড় গতি শক্তির কথা আসবে তখন কিন্তু প্রত্যেকটা অণু প্রতি গতি শক্তির কথা আসবে। আমি কিন্তু তোমাদেরকে বুঝাইতে পারছি। তার মানে যখন আমার প্রশ্নটা কি আসবে, গড় গতি শক্তির কথা আসবে, এর মানে হচ্ছে অণু প্রতি গতি শক্তি। কিন্তু যখন এনমল গ্যাসের গতি শক্তি আসবে তখন কি হবে বলতো, সেম হবে না। মনে রাখবে, অবজেক্টিভে বারবার এই প্রশ্নটা আসবে, দেখবা যে বলবে যে নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের নিচের কোন রাশিটি সমান, তাহলে কি বলেন তো, শক্তি সমান হবে না কারণ ভরের উপর ডিপেন্ড করবে, কিন্তু গড় গতি শক্তি কিন্তু দুইটারই সমান। কারণ কি, গড় গতি শক্তির ক্ষেত্রে কি নাই বলেন তো, এন নাই। এন নাই মানে কি বলেন তো, ভিন্ন হওয়ার কোন, এই কেও তো ধ্রুবক, টিও তো কি ধ্রুবক। আর হ্যাঁ, এই কেও ধ্রুবক, এই টিও কি ধ্রুবক। সেই ক্ষেত্রে কি হয় বলেন তো, 5/2টা খালি চেঞ্জ হইতে পারে। সেক্ষেত্রে এক পারমাণবিকের গড় গতি শক্তি, বহু পারমাণবিকের গড় গতি শক্তি আর দ্বি পারমাণবিকের গড় শক্তি সেম। তাহলে সেটা যে অন্য কোনই হোক না কেন, ক্লোরিন হোক আর নাইট্রোজেন হোক, যাই হোক না কেন। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? দেখো তো, আর এখানে এক্সট্রা যা যা লিখছি একটু লিখে রাখো, তোমাদের বইয়ের মধ্যেই লিখে রাখো এটা, হ্যাঁ। আগাবো বাচ্চারা। জি স্যার। মোটামুটি তোমাদের কাজ হচ্ছে টপিক 1 2 3 4 5। 1 2 3 4 5 এর অবজেক্টিভ গুলি শেষ করা মূল কাজ। হুম, 5 পর্যন্ত। 5 অল অবজেক্টিভ। আমাদের কিন্তু মূল লেকচার শেষ এই টপিকের, খালি গড়মুক্ত পথ আছে, আজকে শেষ করতে পারতাম কিন্তু এত পড়া দিতে পারবো না, সেজন্য আজকে শেষ করলাম না। অল অবজেক্টিভ পড়বা, সি কিউ তো আগে কিছু পড়ছই, সাথে যুক্ত হবে সাথে কিছু সি কিউ যুক্ত হবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 27 করবা, 27 করবা, আমি বলি তোমরা লিখো, পরে আমার একবারে বলবা। 27 করবা, 25 করবা, 24 করবা, 23 করবা, 21 করবা, 18 করবা, 16, 15, 10। বলো তো আমার একটু, 10, 15, 16, আর কত বলছি বলো তো আমার একটু। 25, 24, 23, 25, 21, 18, 16, 18, এগুলি ঠিক আছে।